আসসালামু আলাইকুম। আমি হচ্ছে যে নাহিদুল ইসলাম চঞ্জুরি। আমাকে অথবা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। দ্যাটস ওয়াই আই এম গিভিং মাই ইন্ট্রো। রাইট নাও আমি হচ্ছে যে ফ্লুইড মেকানিক্স নিয়ে ভিডিও করব। কারণ হচ্ছে যে আমি ভাবলাম যে এই ফিল্ডটা হচ্ছে যে অনেক স্যাচুরেটেড আর আমার কাছে ভালো লাগতেছে ফ্লুইড মেকানিক্স নিয়ে। আমি যেহেতু রিসার্চ করি, তো আমার কাছে মনে হয় যে ফ্লুইড মেকানিক্স নিয়ে একটা প্লেলিস্ট থাকা উচিত অ্যাটলিস্ট আমার চ্যানেলে। যদিও আমি মেক শিওর করব যে এই ফ্লুইড মেকানিক্স যে প্লেলিস্টটা আমি করতেছি, এই প্লেলিস্টটা নট অনলি ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স। আমি হচ্ছে যে অনেক ডেপথে পড়ানোর ট্রাই করতেছি আর ট্রাই করব। আমি আমার প্লেলিস্টটা ওইরকমভাবেই সাজাইছি যাতে সকল ব্রাঞ্চে, যেই সব ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চগুলোতে ফ্লুইড মেকানিক্স পড়া হয় তাদের যাতে কভার করা হয়ে যায় আর কি। তো শুরু করতেছি ফ্লুইড মেকানিক্স আমার ফার্স্ট ভিডিও। তো নর্মাল আমি যদি দেখি যে ফ্লুইড মেকানিক্স জিনিসটা কি, আসলে অনেকদিন পর ভিডিও করতেছি, সো আমার হাতের লেখার অবস্থা খুব খারাপ প্যাডে। আমি ট্রাই করব সুন্দর করে লেখার। সো ফার্স্টে একটু খারাপ হবে। সো ফ্লুইড মিনস কি? ফ্লুইড হচ্ছে যে ভাই এনি সাবস্টেন্স উইচ ক্যান ফ্লো ইজ কল্ড ফ্লুইড মেকানিক্স। ওকে, সরি, এনি সাবস্টেন্স উইচ ক্যান ফ্লো ইজ কল্ড ফ্লুইড। ওকে, যেটা আমার ফ্লো করতে পারে, তার আমি যদি লিখি যে এনি সাবস্টেন্স, সো হাতের লেখা নিয়ে টেনশন নেই, একটু ঠিক হয়ে যাবে আশা করি, যেহেতু আগেও লিখছি। সো প্যারা নাই। তো নর্মালি এই ভিডিওতে আমি হচ্ছে যে ইন্ট্রো অ্যাকশন, মানে একটা ইন্ট্রোডাকশন দাঁড় করানোর ট্রাই করবো যে ফ্লুইড মেকানিক্স কি জিনিসটা কি। নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ হচ্ছে যে প্রপার্টি থেকে শুরু করে সব পড়ানোর ট্রাই করব। তো আগে আমরা জিনিসটা দেখি যে ফ্লুইড মেকানিক্স এই জিনিসটা হচ্ছে যে ভাই দুইটা জিনিসের সমন্বয় তৈরি। এক হচ্ছে যে আমার ফ্লুইড, আর একটা হচ্ছে যে আমার মেকানিক্স। সো ফ্লুইড তো মানে বুঝলাম যেটা সাবস্ট্যান্স, যেটা হচ্ছে ফ্লো হইতে পারে এক, মানে সেটাই হচ্ছে ফ্লুইড। আর মেকানিক্স মানে আমরা কি বুঝি? আমরা বাচ্চাকাল থেকেই মেকানিক্স পড়ে আসতেছি। সরি, বাচ্চাকাল না, ইন্টার থেকে। তো মেকানিক্স জিনিসটা হচ্ছে যে আমার একটা ফোর্স থাকবে এবং তার ইফেক্ট থাকবে। আমি ফোর্স কি সেটাতে আসতেছি, ইফেক্ট কি সেটাতেও আসতেছি। আমার মেকানিক্স মানে হচ্ছে যে একটা, মানে মেকানিক্স টোটাল কথা হচ্ছে যে ফোর্স এবং তার ফোর্সের ফলে যে ইফেক্টটা তার বডিতে হয় সেই জিনিসটা হচ্ছে যে আমরা মেকানিক্সে আলোচনা করি। তো এখন কি ফোর্সটা কি? আসলে ফোর্স, আচ্ছা আমি যদি কোনো জায়গায় একটা ফোর্স প্রয়োগ করি তার মানে কি? অবশ্যই তার এখানে একটা ডিফর্ম হয়েছে বা তার কোনো একটা চেঞ্জ আসতেছে। চেঞ্জ কি? মানে তার যদি তোর আমি চিন্তা করি যে একটা, ধরো একটা বল আছে, বল তুমি ফোর্স করছো, ফোর্সের বলে তার, সাপোজ তুমি হচ্ছে যে তাকে মারছো, একটা ফোর্সে মারছো, তার মানে কি তার মধ্যে একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট হয়েছে, সার্টেন ভ্যালোসিটি ক্রিয়েট হয়েছে, সার্টেন এক্সিলারেশন ক্রিয়েট হয়েছে, রাইট? সো আমার কি করে ফোর্স, আমরা জানি ছোট্টবেলা থেকে পড়ে আসতেছি যে একটা মুভিং পার্টিকেলকে ফোর্স কি দিয়ে আমরা রেস্ট করে দিতে পারি, দেন হচ্ছে যে মানে স্টেবল করতে পারি আর কি। অ্যান্ড মুভিং যদি থাকে সেই জিনিসটাকে থামাই দিতে পারে। তো রেস্ট পার্টিকেলকে মুভিং করতে পারে এবং মুভিং থাকলে থামাই দিতে পারে একটা ফোর্স। তো আমাদের এই মেকানিক্সের কনসেপ্ট যখন আমরা ফ্লুইডে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে ফ্লুইড মেকানিক্স হয়ে যায়। তো আশা করি আমার ইন্ট্রোতে বুঝতে পারছো যে ফ্লুইড মেকানিক্স জিনিসটা কি। ফ্লুইড মেকানিক্স হচ্ছে যে আমার এই যে সাবস্টেন্স যেটা ফ্লো হইতে পারে তার উপরে আমি ফোর্স এবং তার ইফেক্ট নিয়ে আলোচনা করব। ওকে, তো এই ফ্লুইড মেকানিক্স অনেক ভাস্ট একটা টপিক। আরে আগেই বলছি যে আমার ভিডিওগুলো অনেক লেন্দি হবে, অনেক ডেপথে পড়ানোর ট্রাই করব, অনেক ডেরিভেশন নিয়ে ট্রাই করব। সোজা বাংলা কথায় সো কল্ড মানে বইলা দিব না যে এটা সূত্র এটা, ওটা সূত্র এটা। আমার আগের ভিডিও যারা দেখছেন তারা হচ্ছে যে বলতে পারবেন জিনিসগুলো আসলে কি। আমি খুব ডেপথ পড়ানোর ট্রাই করি। সো ফ্লুইড মেকানিক্সে বাংলাতে কোনো প্লেলিস্ট নাই, অত আমি দেখি নাই। সো সেই কারণে আমার হচ্ছে যে ফ্লুইড মেকানিক্সের উপরে যেহেতু ইন্টারেস্ট আছে সেই জন্যই আমার বানানো। তো আমি ফ্লুইড মেকানিক্সের জন্য কিছু রেফারেন্স বুক সাজেস্ট করব যেগুলো আমি পইরা হচ্ছে যে শিখতে পারছি ফ্লুইড মেকানিক্স, এবং আমার এই লেকচারগুলো মিল পাওয়া যাবে সেই বইগুলোর সাথে। এক নম্বরে হচ্ছে যে বানসালের একটা বই আছে, আর সেটার নাম মানে মোস্ট প্রবাবলি বানসালের বইয়ের নাম হচ্ছে আরকে বানসাল। আরকে বানসাল রাইটারের নাম। বইটার নাম হচ্ছে এই টেক্সট বুক অফ ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হাইড্রোলিক মেশিনারিজ। দুই নাম্বার হচ্ছে যে আমার
একটা আমি যদি আরও কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, আমার একটা বইয়ের নাম হচ্ছে যে আমি যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ফ্র্যাঙ্ক এম হোয়াইটের একটা বই আছে। মোস্ট প্রবাবলি আমি 4th বা 5th এডিশন পড়ছিলাম, এখন কত এডিশন চলে আমি জানি না। 3 নম্বর হচ্ছে যে এটা হচ্ছে কনসেপ্ট, একদম বেসিক থেকে কনসেপ্ট করে আসছে। তারপরে আমাদের মোস্ট প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট রাইটার অফ ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে যে সেনজেল স্যার, মানে ইসেনশিয়াল অফ ফ্লুইড মেকানিক্স একটা বই আছে, এসেনশিয়ালস অফ ফ্লুইড মেকানিক্স, সেনজেল অ্যান্ড মোস্ট প্রবাবলি সিম্বালা, সেনজেল অ্যান্ড সিম্বালার বই। আর 4 নম্বরে অ্যাজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এই বইটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ফ্রাঞ্জিনির বই, যেটাকে আমরা বলি ফ্লুইড মেকানিক্স উইথ ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস। এটা হচ্ছে যে জোসেফ ফ্রাঞ্জিনি, জোসেফ বি ফ্রাঞ্জিনি। ওকে, সো এটা হচ্ছে যে মোস্ট প্রবাবলি 10th এডিশনে আমরা পড়ছিলাম, 10th এডিশনের বই। সো আর ম্যাথমেটিক্সের জন্য, ফর ম্যাথ সলভিং ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স তোমার হচ্ছে যে একটা বই আমরা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে যে বুয়েটের একজন রাইটারের ফ্লুইড মেকানিক্স থ্রু আউট প্রবলেমস। বইটা পাওয়া যায়, পিডিএফ নাই, নীল খেতে গেলে পাওয়া, থ্রু আউট প্রবলেমস, জাস্ট হচ্ছে যে প্রবলেমের উপর বই। তারপরে একটা আছে, এটা হচ্ছে যে স্টর্ম সিরিজের বই মেবি, ওইটার মধ্যেও 2500 প্রবলেমের একটা আছে। তো প্রবলেম সলভিং এর দিকে আমি হয়তো বা এত যাব না, আমি আসলে প্রবলেম সলভিং নিজে করানোর প্রেফার করি। মোস্ট প্রবলি আমি কিছু প্রবলেম দেখাই দিব, বাট ইউ গাইস ক্যান ফলো দিস বুক। মানে আমি হচ্ছে যে ফলো করছিলাম, যা হচ্ছে যে ফ্লুইড মেকানিক্সের প্রবলেম সলভিং এর জন্য আসলে এই বইগুলো খুব ভালো ইয়ে করে আর কি। সো এবার মানে আমি ফ্লুইড মেকানিক্স কেন পড়বো, ওয়াই, মানে আমার ফ্লুইড মেকানিক্স কেন পড়বো, আমি ইঞ্জিনিয়ার হিসেবে ফ্লুইড মেকানিক্স জানার জন্য আমার এত কেন ক্রেভিংস ফ্লুইড মেকানিক্স জানার জন্য। সো বেসিক্যালি একটা ফ্লুইড মেকানিক্স আসলে জিনিসটা অনেক ফান্ডামেন্টাল একটা সাবজেক্ট। হয়তো বা আমরা জানি না, যারা হচ্ছে যে নতুন আমার মতো ফ্লুইড মেকানিক্স পারি না, তাদের জন্য একটু আহ, বলা আর কি। সো ফ্লুইড মেকানিক্স মূলত অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলা খুবই ভাস্ট, খুবই ভাস্ট। এবং আমি যদি বলি যে ফ্লুইড মেকানিক্স তোমার হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ারিং এর একটা ফান্ডামেন্টাল একটা স্পেসিফিকেশন ক্রিয়েট করে। ওকে, তুমি যে কোনো একটা কিছু ডিজাইন করবা, সেই জায়গায় তোমার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ফ্লুইড মেকানিক্স ডিজাইন করে। সো আমি আমার কোর্সের শুরুতেই তোমার মোটিভেশনের জায়গাটা দিলাম যে তুমি অ্যাপ্লিকেশন কী কী সেই জিনিসগুলো আগে জানো, ঠিক আছে? সো আমরা সবসময় পড়ি, বাট আচ্ছা আমরা অ্যাপ্লিকেশনসের দিকে জানি না যে এটা কি আসলে কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হচ্ছে, বা দ্য রিজন হোয়াই শুড আই লার্ন ফ্লুইড মেকানিক্স। ওকে, দ্য পোর্শন আই এম কন্ডাক্টিং নাও। সো ফার্স্ট অফ অল আমার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন যদি দেখি, যে কোনো হিটিং সিস্টেম, ভেন্টিলেটিং সিস্টেম, এয়ার কন্ডিশনিং সিস্টেম লাইক এইচভিএসি, সেইগুলোতে আমরা এই ফ্লুইড মেকানিক্সের একটা ইয়ে পাই। তো আমি যদি লিখি যে হিটিং, যে কোনো হিটিং সিস্টেম, আমরা বড় ইঞ্জিনিয়ারিংয়ে যখন হচ্ছে যে বড় হয়ে যাব, তখন আমরা এই জিনিসগুলা সম্পর্কে একটা জ্ঞান বা নলেজ থাকবে যে এয়ার কন্ডিশনিং সব জায়গায় কিন্তু আমার ফ্লুইড মেকানিক্সের কনসেপ্ট লাগবে। এয়ার কন্ডিশনিং, দ্যাট মিনস এইচভিএসি, ফার্নেসেস, লাইক হিটিংয়ে জানি আমরা কি ফার্নেস, দেন জানি হচ্ছে যে এয়ার কন্ডিশনার, হিট পাম্প, সব জায়গায় কিন্তু একটা ফ্লুইডের ব্যাপার স্যাপার আসবে। এরপরে ফ্লুইড মেকানিক্সের মধ্যে পড়বে হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল পাম্প,
তো যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল বলো, সিভিল বলো বা কেমিক্যাল বলো, আদার ইঞ্জিনিয়ারিংয়ে পাম্প অ্যান্ড পাইপিং সিস্টেম খুব ইম্পর্টেন্ট। সো একজন ফ্লুইড মেকানিক্স এনথুসিয়াস্ট তোমার এই জিনিসগুলো হচ্ছে যে ডেভেলপ করে, পাম্প এবং পাইপিং সিস্টেমের গুলা ডেভেলপ করে, পাম্পে কি পরিমাণ প্রেশার ড্রপ হবে, লাইক প্রেশার ড্রপ, দেন হচ্ছে যে আমার সাইজ অফ পাম্প, পাম্পের সাইজিং সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগে একজন ফ্লুইড মেকানিক্সের। তো আমরা পাম্প যখন পড়বো ইনশাল্লাহ তখন হচ্ছে দেখবো, পাম্পের উপর আমার আলাদা করে ভিডিও থাকবে। তো ফ্লো রেট এগুলো হচ্ছে যে আমার এই জিনিসগুলো থাকে আর কি। তারপরে ফ্লুইড মেকানিক্সের অনেকগুলো ইয়ার মধ্যে আমরা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন সিস্টেম এর দিকেও ফ্লুইড মেকানিক্সের অনেক বড় একটা পোর্শন, ইম্পর্টেন্স পোর্শন কাজ করে। সেটা হচ্ছে যে দেখো অনেকে হচ্ছে যে এয়ারক্রাফট নিয়ে কাজ করে, তোমাদের ফোর্থ ইয়ারে গেলে অনেকে হচ্ছে যে এয়ারফয়েল অ্যারোডাইনামিক্স সেক্টরে যাবা। তো অ্যারোডাইনামিক সেক্টর বা এয়ারফয়েল ভালো করে বুঝতে হলে তোমার ফ্লুইড মেকানিক্স বুঝতেই হবে। সো আবার অনেকে অটোমোবাইল সেক্টর অনেক ফেসিনেটেড থাকো। তো সেই ক্ষেত্রে ফ্লুইড মেকানিক্স অনেক বড় একটা জিনিস, অটোমোবাইল, শিপ। তো এইসব ক্ষেত্রে কি হয়, সো এয়ারক্রাফটের মধ্যে হচ্ছে যে তোমার অ্যারোডাইনামিক্সের ফ্লো মিক্স ওভার দ্য উইং, মানে আমরা হচ্ছে যে অ্যারোডাইনামিক্সের মধ্যে এয়ারফয়েল ডিজাইন করি, এয়ারফয়েলের মধ্যে কি পরিমাণ ফ্লুইড মানে কিভাবে ফ্লো হইতাছে, বা উইং ডিজাইন করি, তখন হচ্ছে যে আমরা আসলে ফ্লুইড মেকানিক্সের অনেক বড় একটা ক্রাইটেরিয়া থাকে। দেন অটোমোবাইলসে দেখো টারবাইন থাকে, টারবাইন, দেন হচ্ছে যে আমার একটা ড্র্যাগ ফোর্স থাকে, তারপরে আমার হচ্ছে যে কি ফ্লুইডটা দিলে আমার খুব ভালো হিট ট্রান্সফার হবে, সেই জিনিসগুলো থাকে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তার কি এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা বেসিক জিনিস হচ্ছে যে তোমার ফ্লুইড ডাইনামিক্স। ওকে, ফ্লুইড ডাইনামিক্স অন মেকানিক্স তুমি যেটাই বলতে পারো। তারপরে আমাদের ইলেকট্রিক কুলিং, কুলিং ফ্যান, এইসব ক্ষেত্রেও তোমার ফিন, আমরা হচ্ছে যে যারা হচ্ছে যে আরেকটু বড় হব ফিন সম্পর্কে জানবো, ফিন কি, তারপরে হচ্ছে যে হিট এক্সচেঞ্জার, তারপরে রিনিউয়েবল এনার্জি। সো হইতে পারে। এবং কি নট অনলি মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল তারাই পরে ফ্লুইড মেকানিক্স এমন না। ফ্লুইড মেকানিক্স আবার হচ্ছে যে তোমার বায়োমেডিক্যাল সেক্টরে যারা আছে তারাও এই বায়োমেডিক্যাল সেক্টরে ওরাও ফ্লুইড মেকানিক্স পড়ে। কিভাবে, একটা টপিকস হচ্ছে যে ফ্লুইড সারফেস ইন্টারেকশন, ফ্লুইড সারফেস ইন্টারেকশন। এই ফ্লুইড সারফেস ইন্টারেকশনটা আসলে কোন থেকেও হয়, এই জিনিসগুলো অনেক বড় সিস্টেম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। দেন হচ্ছে যে আমার ব্লাড ফ্লো, এই ব্লাড ফ্লো কিভাবে হচ্ছে, ইনসাইডের জিনিসপাতি এগুলো সব। তো তারপরে হচ্ছে যে বডিতে কিভাবে হচ্ছে যে এয়ার বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে শ্বাস নিতেছি, এই জায়গায় কিন্তু এয়ার কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ফ্লুইড। সো এই জায়গায় তোমার বায়োমেডিক্যাল সেক্টরে যারা আছে, যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, তারাও একটা বেসিক ফ্লুইড মেকানিক্স কোর্স করে। আমি জানি না আমার বাংলাদেশে কি অবস্থা, বাট আমি মনে করি যে তাদের ফ্লুইড মেকানিক্স একটা কোর্স দরকার। ওকে, সো লিটারেলি ফ্লুইড মেকানিক্সের অ্যাপ্লিকেশন সম্পর্কে আমি আপাতত মনে পড়তেছে না, এতটুকুই। আমি হচ্ছে যে অ্যাপ্লিকেশন জিনিসটা হচ্ছে যে সীমাবদ্ধতা করব না, কারণ অনেক অ্যাপ্লিকেশন দৈনন্দিন জীবনে যা করতেছি ভাই, ফ্লুইড মেকানিক্স অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা সেক্টরের হিসেবে কাজ করে লিটারেলি। সো দ্যাটস ইট। অ্যান্ড ফ্লুইড মেকানিক্সের আরেকটা বড় পোর্শন হচ্ছে তুমি কেন ফ্লুইড মেকানিক্স পড়বা। ফ্লুইড মেকানিক্সে যদি তুমি ইন্টারেস্টেড হও, তাহলে তোমার এখানে রিসার্চের অনেক বড় একটা জায়গা আছে। সেটা কি, যেটা আমি করি, সিএফডি। সিএফডি কি ভাই, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স। কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, এই কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স শেখার আগে, সিমুলেশনে যাওয়ার আগে তোমার হচ্ছে যে বেসিক থিওরি অনেক স্ট্রং হইতে হবে। আর কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স
তারাই করে যারা ফ্লুইড মেকানিক্সে খুব ভালো বস। তার মানে কি আমি বস? না ভাই, আমি বস না। আমি মোটামুটি লেভেলের মেডিওকোর স্টুডেন্ট। তোমাদেরকে আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে যে পড়াবো আর কি। সো প্যারা নাই, চিল। আচ্ছা, তো এই কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্সের জন্য কিছু কমার্শিয়াল সফটওয়্যার আছে। সেগুলো হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি চলে অ্যানসিস, ফ্লুয়েন্ট, দেন হচ্ছে যে মানে নর্মাল মেডিওকোর জিনিস হচ্ছে কমসো, মাল্টি ফিজিক্স আছে। এখন আবার খুব ওপেন ফুম খুব ভালো চলতেছে। মানে ওপেন ফুম শিখাও খুব টাফ। এই জিনিসগুলোর অনেক টাফ এবং সফিস্টিকেটেড, বাট তুমি যদি একবার শিখতে পারো ভাই, তুমি বস। ঠিক আছে? তুমি ওরা হচ্ছে যে আমি মনে করি বস যারা এগুলা পারে আর কি। ঠিক আছে? সো এবং তোমার ক্লাইমেট মডেলিং বলো বা যে কোনো মডেলিং বলো, কোনো একটা মডেলিং, সেই ক্ষেত্রে ফ্লুইড মেকানিক্স অনেক বড় একটা সেক্টর কাজ করে। তো যারা ফ্লুইড মেকানিক্সে নতুন, তারা হচ্ছে যে অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে, কোনো সমস্যা নাই। জাস্ট খিচকি মায়েরা বসে থাকো, একটা খাতা নাও, দেন ফ্লুইড মেকানিক্স শুরু করো আমার সাথে। ইনশাল্লাহ আমিও পারি না, তোমরাও পারো না, একসাথে শিখবো, সমস্যা নেই। আচ্ছা, তো সিলেবাস বলতে কিছু নাই ফ্লুইড মেকানিক্সের। আমি হচ্ছে যে একদম ডেপথ, মানে আমাদের যা যা দরকার একজন ইঞ্জিনিয়ার হিসেবে ফ্লুইড মেকানিক্স, ততটুকুই আমি পড়াবো। আমার যদি আমি হচ্ছে আমার আউটলাইনটা তৈরি করি ফ্লুইড মেকানিক্সের, ফার্স্টেই আমি পড়াবো একটা ইন্ট্রোডাকশন, যেখানে হচ্ছে ফ্লুইড কি, ইন্ট্রোডাকশন, যেখানে পড়াবো আমি ফ্লুইড কি, তার প্রপার্টিজ, প্রপার্টিজ অফ ফ্লুইড, দেন হচ্ছে যে টাইপস অফ ফ্লুইড, সাচ কাইন্ড অফ থিংস পড়াবো। ইন্ট্রোডাকশনে এত বড় কিছু না। দেন হচ্ছে যে আমার যেহেতু মেকানিক্স আছে, সেই জায়গায় তার হচ্ছে যে কিছু জিনিস আছে, সেই হচ্ছে যে ফ্লুইড স্ট্যাটিক্স থাকবে, অর্থাৎ ফ্লুইড স্ট্যাটিক্স যখন হচ্ছে যে তার রেস্টে থাকবে, আমার ফ্লুইডটা রেস্টে থাকবে তখন, তারপরে তার একটা কাইনেমেটিক্স থাকবে, ফ্লুইড কাইনেমেটিক্সে পড়াবো। দেন হচ্ছে যে আমি আমার দেন হচ্ছে যে আমি ফ্লুইড কাইনেমেটিক্স পড়াবো। 4 নম্বরে হচ্ছে যে আমি পড়াবো ফ্লুইড ডাইনামিক্স। তো ফ্লুইড ডাইনামিক্সে অনেক ইকুয়েশন আছে, ওয়েলার্স ইকুয়েশন, বার্নৌলিস ইকুয়েশন, যেটা অনেক ইম্পর্টেন্ট আমাদের একাডেমিকের জন্য। বললো যে কোনো জায়গায় বললো বার্নৌলি ইকুয়েশন অনেক বড় ইম্পর্টেন্ট। তো ফ্লুইড স্ট্যাটিক্সে আসলে প্রেশার মেজারমেন্টের করার একটা ব্যাপার স্যাপার থাকে। তো ম্যানোমিটার নিয়ে আমি অলরেডি একটা প্লেলিস্ট বানাইছি, কেউ চাইলে দেখতে পারো আমার ম্যানোমিটারের প্লেলিস্ট। আশা করি ওই ম্যানোমিটারের প্লেলিস্ট দেখলে মোটামুটি ম্যানোমিটারে তুমি ইনশাল্লাহ বস হয়ে যাবা। ম্যানোমিটার কোনোদিন আটকাবে না আর কি, এতটুকু আমার কনফিডেন্স আছে। 5 নাম্বার হচ্ছে যে আমার ফ্লুইড ফ্লো নিয়ে খুব ইম্পর্টেন্ট। ডাইনামিক্সের পরে ফ্লুইড ফ্লো, যেখানে আমরা পাইপিং সিস্টেম নিয়ে আলোচনা করব। পরে এই ফ্লুইড ফ্লো এর মধ্যে আবার হচ্ছে যে লেমিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এগুলো নিয়ে হচ্ছে যে একটা বেশ ব্যাপক হচ্ছে যে একটা পাস্ট পোর্শন এবং মজার জিনিস, এই জিনিসগুলো নিয়ে পড়বো। দেন হচ্ছে যে ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে আমি ফ্লুইড মেকানিক্স শেষ করব। সরি, পাইপিং সিস্টেম আসলে এই ফ্লুইড ফ্লো এর মধ্যেই পড়ে যাবে। সো পাইপিং সিস্টেমের জন্য আলাদা কয়েকটা ভিডিও বানাবো আর কি, ফ্লুইড ফ্লো এর মধ্যেই রাখলাম, ভাগ করলাম না। আর ডাইমেনশনাল অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট, যে কোনো ফ্লুইড মেকানিক্স যেই সাবজেক্টেই পড়ো ফ্লুইড মেকানিক্সে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আমার ইন্ট্রোডাকশনের বাকি পোর্শনগুলো হচ্ছে যে গেল। সো প্যারা নাই, এখন আসি যে মেইন পড়াতে আসি, যে আসলে অনেক গেজেছি ভাই ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স। সো হোয়াট ইজ ফ্লুইড মেকানিক্স? সো আমরা জানি যে ফ্লুইড কি, মেকানিক্স কি, কারণ ফার্স্টে আমি বলছি যে ফ্লুইড কি, মেকানিক্স কি, সমস্যা নেই। সো ফ্লুইড মেকানিক্স, ওকে, সো ফার্স্টে কি আবার একটু রিকল করি, এনি সাবস্টেন্স which can flow is called fluid. Then fluid মানে কি? সাবস্টেন্স মানে, ফ্লুইড মানে হচ্ছে এনি সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো ইজ কল্ড ফ্লুইড।
আর সাবস্টেন্স মানে হচ্ছে আমার অবভিয়াসলি তার একটা ডেফিনিট মাস থাকতে হবে, ডেফিনিট মাস, এবং কি সে একটা জায়গা দখল করে রাখতে হবে। মানে আমার হচ্ছে যে মানে সে স্পেসে একটা জায়গা দখল করতে পারবে, স্পেস অকুপাই করতে পারবে, যে জিনিসটা হচ্ছে আমরা বইয়ের ভাষায় বলি আর কি। ওকে, এবং কি তার ফিল করতে হবে, জিনিসটা আমি ফিল করতে পারতে হবে, ঠিক আছে। ওয়েল, সো সাবস্টেন্স মানে বুঝলাম, এখন ফ্লো মানে কি। আমি যদি আরেকটু কাটাছেড়া করি, ডিসেকশন করি, ফ্লো মানে হচ্ছে একটা সাবস্টেন্স তার পজিশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, মানে হচ্ছে রিলেটিভ পজিশনের চেঞ্জ। ওকে, আমার একটা সাবস্টেন্স ফ্লো করতে পারে, তার মানে হচ্ছে যে তার রিলেটিভ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। আমি যদি আর একটু বুঝাইয়া বলি জিনিসটা, আমার সাবস্টেন্সের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলার রিলেটিভ পজিশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। বুঝতে পারছি? তাহলে কি সাবস্টেন্সের রিলেটিভ চেঞ্জ অফ পজিশন, relative change of position of particle, change of position of particle with respect to time. সো এই জিনিসটা হচ্ছে যে আমার ফ্লো। তাহলে আমি যদি চিন্তা করি, এখন আমি বুঝতে পারতেছি যে ফ্লুইড জিনিসটা কি, আর আমার ফ্লুইড জিনিসটা আমি বুঝে হয়ে গেছে। এখন আসি যে ফ্লুইড কোনগুলোকে বলা হয় আসলে। আমাদের ফ্লুইড ফ্লুইড জিনিসটা হচ্ছে যে ফ্লুইড কি কি আছে। তো এখন দেখো সাবস্টেন্স, সাবস্টেন্স মানে কি, ম্যাটার। ম্যাটার আছে কয়টা আমাদের, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, তাই তো ভাইয়া? আচ্ছা ভাইয়া, তো এখন এই তিনটার মধ্যে আমি কোনটাকে ফ্লুইড বলবো, কোনটাকে ফ্লুইড বলবো না। আচ্ছা দেখো, সলিড কি আমার ফ্লুইড হবে? সলিড কি আমার ফ্লো করতে পারবে? মানে সলিডের পার্টিকেলগুলো কি ফ্লো করতে পারে? তাই মানে সলিড আমার ফ্লুইড না, ঠিক আছে। তার মানে এখন তুমি দেখো যে সলিড, এরপর দেখো লিকুইড। লিকুইড কি, লিকুইডের সাবস্টেন্সগুলো ভাই ফ্লো করতে পারে, একটা ডেফিনিট মাস আছে। একটা ভ্যাসেলে যদি তুমি রাখো, ওই ভ্যাসেলে হচ্ছে যে অবশ্যই তোমার হচ্ছে যে কি জায়গা দখল করে রাখতে পারে। আর সলিড তো নিজে যে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা দখল করে, তাই না? তো এই কারণে লিকুইড আমার ফ্লুইড। সেম গোস টু তোমার গ্যাস, গ্যাসও ফ্লো করতে পারে। গ্যাসের হচ্ছে যে নির্দিষ্ট একটা ফাইনাইট মাস আছে। সো আমরা বলতে পারি লিকুইড অ্যান্ড গ্যাস দুইটাকে আমরা টুগেদার একসাথে ফ্লুইড বলি। আমি বুঝতে পারছি যে ফ্লুইড বলতে আসলে শুধু লিকুইড না, ফ্লুইড বলতে গ্যাসিয়াস জিনিসটাও থাকবে। ওকে, তাহলে আমি যদি ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাই ভাই, আল্লাহর আল্লাহর রস্তে যদি ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাই, সেই জিনিসটা আমার এখন আর ভুল হবে না। কারণ কি, আমি হচ্ছে যে বুঝতে পারছি যে ফ্লুইড জিনিসটা কি। ফ্লুইড হচ্ছে যে একটা ফিনিট মাস থাকবে, তারপরে ফ্লুইড ডাজ নট হ্যাজ, মানে আমার কোনো শেপ নাই, যে শেপে রাখবো সেই শেপের স্পেস দখল করবে বা অকুপাই করবে, হোয়াট এভার ইউ ক্যান সে, উইচ ক্যান, মানে ফ্লুইড ক্যান ফ্লো আন্ডার ইটস ওন ওয়েট। মানে আমার লিকুইডটা কিন্তু নিজের ওয়েটের কারণে ফ্লো হবে, ঠিক আছে। তো আন্ডার ইটস ওন ওয়েট, আমার নিজের জন্যই ফ্লো হবে। সো দ্যাটস আর মাই ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লুইড। ওকে, ক্যারেক্টারিস্টিক্স ফ্লুইড আমি আর লেখা দিলাম না। সো ইউ গ্যাস ক্যান ডেলিভার দ্যাট কাইন্ড অফ। সো এবার আসি যে ফ্লুইড কি। শেষ হলো ফ্লুইড, আমি বুঝতে পারছি যে ভাই একশো একশো ফ্লুইড জিনিসটা ধারণা হয়েছে, কোনো সমস্যা নেই। আহ, না, আমিও পারি না, তোমরাও আমার চেয়ে আরো ভালো পারো। সো এবার আসি মেকানিক্সে। মেকানিক্স তো আগেই বলছি যে কি, ফোর্স এবং তার অ্যাক্ট, ফোর্স অ্যান্ড ইটস ইফেক্ট। সোজা বাংলা কথায় ফোর্স অ্যান্ড ইটস ইফেক্ট। তো তো ইন টোটাল মেকানিক্স হচ্ছে যে ভাই আমার স্টাডি অফ ফোর্স অ্যান্ড ইফেক্ট, স্টাডি অফ ফোর্স অ্যান্ড ইটস ইফেক্ট। এখন আসো যে মেকানিক্সের মধ্যে ভাগ আছে তিনটা ব্রাঞ্চ, আমরা একটু আগে দেখছি।
একটা হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্স, যেটা হচ্ছে যে আমার ফ্লুইড যদি রেস্টে থাকে, অর্থাৎ তার মধ্যে কোনো প্রকার কোনো কিছু হচ্ছে না, সে রেস্ট আছে, মানে একদম রেস্ট আছে, তার হচ্ছে যে আমার আহ, ইয়া থাকে। এরপরে আসে আমি লিখছিলাম কাইনেমেটিক্স জিনিসটা কি? আহ, তো সবাই জানি, যেখানে হচ্ছে যে আমরা ভ্যালোসিটি, ডিসপ্লেসমেন্ট এগুলো নিয়ে হচ্ছে যে ইয়ে করব, সরি, ভ্যালোসিটি করবো আর কি। কাইনেমেটিক্সের ক্ষেত্রে একটা যে জিনিস সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট, আমি কোনো ফোর্স অর এনার্জি কনসিডারিং না কইরা তার যে ভ্যালোসিটি এবং স্ট্রিমলাইন আছে সেই জিনিসগুলোকে নিয়ে কাজ করব। আর ডাইনামিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যে ফোর্স জিনিসটা আনবো। ওকে, তো একটা ফোর্স দিলে কি পরিমাণ তার ভ্যালোসিটি, অ্যাক্সিলারেশন, ওইসব জিনিস হয়, সেই জিনিসগুলো পড়বো। তো আমি আপাতত ফ্লুইডের একদম প্রপার্টিতে থাকি। তো মেকানিক্স জিনিসটা বুঝছি, আসলে ফ্লুইড মেকানিক্স কি, একদম কোর ফ্লুইড মেকানিক্স হচ্ছে এটা। ওকে, সো এবার আসি যে ফ্লুইড অ্যাজ প্রপার্টি। তো ফ্লুইডকে একটা ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচের মধ্যে যদি নেওয়া হয়, তাহলে ফ্লুইড অ্যাজ এ কন্টিনাম, একটা টার্ম আছে কন্টিনাম, দ্যাট মিনস হচ্ছে যে কন্টিনিউয়াস মিডিয়া হিসেবে ধরা হয় আর কি। তো এই জিনিসটার নাম হচ্ছে ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ। ভাই হাতের লেখা খুবই বাজে হয়ে গেছে, সরি। যখনই আমি একটা ফ্লুইডকে কন্টিনামের মধ্যে ধরতেছি, দ্যাট মিনস আমার ফার্স্টেই একটা একটা অ্যাসাম্পশন ধরে নেওয়া হচ্ছে যে কনসিডারিং ফ্লুইড অ্যাজ এ কন্টিনিউয়াস মিডিয়া, দেয়ার ইজ নো ভয়েড বিটুইন মলিকুলস। অর্থাৎ, আচ্ছা, তো আর জিনিসটা আরো ভালো করে বুঝবো, সমস্যা নেই। তো দেখো, যে আমি যখন একটা কন্টিনিউয়াস মিডিয়া ধরে রাখতেছি, তার মানে হচ্ছে যে তার মধ্যে কোনো বয়েড একটা মলিকুল আছে, ধরো এরকম মলিকুল আছে, বলতেছে যে আমার ম্যাক্রোস্কোপিক অ্যাপ্রোচ আর মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ সম্পর্কে সবার ধারণা আছে, সবাই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স পড়ে আসছো। সো আমার ওইদিকে আর যাওয়ার কোনো ইয়া নাই। তো এখানে দেখো যে আমার ফ্লুইডকে আমি যখন কন্টিনিউয়াস মিডিয়া ধরে নিতেছি, তখন আমি বলতেছি যে মলিকুলের মধ্যে কোনো ভয়েড স্পেস নাই, ফাঁকা জায়গা নাই, তখনই আমি বলবো যে ফ্লুইড কন্টিনিউয়াম হিসেবে কাজ করে। এখন দেখো, এই ফ্লুইড একটা কন্টিনিউয়াম হিসেবে কাজ করে কি করে না, সেটা বোঝার জন্য একটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে আমার নুটসেন নাম্বার। সো নুটসেন নাম্বার জিনিসটা কি? নুটসেন নাম্বার ডিভাইডেড বাই ক্যারেক্টারিস্টিক লেন্থ। এখন আসি মিন ফ্রি পাথ কি, বাচ্চাকালে পড়ে আসছি মিন ফ্রি পাথ। আচ্ছা, একটা মলিকুল ধরো, তো তার যে এই যে ডিস্টেন্সটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তো সে হচ্ছে যে এই যে ডিস্টেন্সটা যাচ্ছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমার মিন ফ্রি পাথ। ঠিক আছে, অর্থাৎ গড় মুক্ত পথ যেটা আমরা পড়ে আসছি ইন্টারে থাকতে, সেই জিনিসটা হচ্ছে যে মিন ফ্রি পাথ। ওকে, তো মিন ফ্রি পাথ তখনই হবে যখন তার মধ্যে কলিশন হবে। কলিশন থিওরি পড়ছি। কলিশন কখন হবে তার মধ্যে? কলিশন তখনই হবে যখন একটা, দুইটা, অর্থাৎ দুইটা মলিকুল, মানে পরপর দুইটা কনজিকিউটিভ কলিশন হবে। আমি আরো প্রিসাইজলি যদি বলি, কনজিকিউটিভ কলিশন। ওকে, তো সো আমরা মিন প্রি পাথ জিনিসটা বুঝছি। এবার আসি ক্যারেক্টারিস্টিক লেন্থ কি। ক্যারেক্টারিস্টিক লেন্থ হচ্ছে, ভাইয়া, আমার মনে করো একটা অবজেক্ট আছে, এরকম একটা অবজেক্ট আছে, সরি আরেকটু আমার মানে অনেকদিন পর ভিডিও বানাইতেছে, আই এম সরি, বাট ধরো এদিকে ফ্লুইড আছে। ওকে, ধর আমি এইটা লেন্থ দিলাম এল সি, ক্যারেক্টারিস্টিক লেন্থ। আমার ক্যারেক্টারিস্টিক লেন্থ হবে যেই লেন্থের মধ্যে আমি ফ্লুইডকে অ্যানালাইজ করতেছি। ওকে, আমার ফ্লুইডের যে সিস্টেম আছে, যতটুকু লেন্থ বরাবর আমি ফ্লুইডকে অ্যানালাইজ করতেছি, যে লেন্থ বরাবর
লেন্থের মাঝে আমি ফ্লুইডকে অ্যানালাইজ করতেছি, অ্যানালাইজ করতেছি, সেটাই আমার সোজা বাংলায় কথা হচ্ছে যে আমার ক্যারেক্টারিস্টিক লেন্থ আর কি। আমার এতটুকু লেন্থের মধ্যে দিয়ে ফ্লুইড পাস করতেছে, আমি এতটুকু লেন্থ মানে এই মধ্যে অ্যানালাইজ করতেছি, এই এলসি হচ্ছে যে আমার ক্যারেক্টারিস্টিক লেন্থ। আচ্ছা, তো এবার আসি যে নুটসেন নাম্বারের সাথে আমি কি সম্পর্ক। একটা ফ্লুইড তখনই কন্টিনাম হবে যখন নুটসেন নাম্বার অ্যাপ্রোচিং জিরো। ওকে, অ্যাপ্রোচিং জিরো মানে কি, মানে জিরোর কাছাকাছি, একদম জিরো তুমি যদি ধরো তখন হচ্ছে যে ফ্লুইড বা নাম্বার হচ্ছে যে তোমার জিরো হবে আর কি। সো তুমি যদি প্রিসাইজলি বলো নুটসেন নাম্বার হচ্ছে যে কে ইউ 0.01, দেন হচ্ছে যে আমার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস অফ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস অফ কন্টিনিউয়াম। আচ্ছা, এবার আসি কিছু ফ্লো আছে। ফ্লো হচ্ছে যে এক নাম্বার হচ্ছে পয়জনলি ফ্লো, বানান হয়েছে কিনা আই এম নট শিওর, একটু দেখো। ওকে, যখন নুটসেন নাম্বার একের থেকে খুব খুব ছোট হয়ে যায় তখন আমরা এই লং পাইপের ক্ষেত্রে এই ফ্লো এর নাম দিছি হচ্ছে যে পয়জনলি ফ্লো, পয়জনলি তো হোয়াট এভার, আমি অনেক আগে পড়ছি। যাই হোক, তখন ভ্যালোসিটি প্রোফাইলটা কিরকম হয়, ধরো একটা লং পাইপ চিন্তা করো, তার মলিকুল গুলো আছে এরকম এরকম। সাপোজ কালার চেঞ্জ করে নিব, কালারটা একটু চেঞ্জ করে নিব। আচ্ছা, তার এই ভ্যালোসিটি প্রোফাইলটা তখন এরকম আকারে থাকে। সো এই ফ্লোটাকে আমরা বলি কন্টিনাম ফ্লো। কেন? কারণ এই ফ্লোটাকে আমরা বলি কন্টিনাম ফ্লো কারণ তার মধ্যে কোলিশন অনেক বেশি হয়। কারণ কি, ইন্টারমলিকুলার কোলিশন ডমিনেট করে। ইন্টারমলিকুলার কোলিশনস ডমিনেট ডমিনেট অ্যান্ড একটা স্মুথ একটা ফ্লো পাচ্ছি, সেই জিনিসটার নাম হচ্ছে লেমিনার ফ্লো। স্মুথ লেমিনার ফ্লো। এখন লেমিনার ফ্লো, স্মুথ লেমিনার ফ্লো এগুলো আমি আরো জানবো, বাট আমি আছে যে আজকে ফ্লুইড কন্টিনামে কি কি ক্রাইটেরিয়া ফ্লো হইতেছে সেই জিনিসটা দেখি। হুম, সো একটা আর ভ্যালোসিটি প্রোফাইল হচ্ছে যে আমার একটা প্যারাবোলিক ডিস্ট্রিবিউশন, দেখো একটা প্যারাবোলিক ডিস্ট্রিবিউশন। সো ভ্যালোসিটি প্রোফাইল, প্যারাবোলিক ডিস্ট্রিবিউশন, প্যারাবোলিক ডিস্ট্রিবিউশন থাকে। সো এইসব জিনিসগুলো আমি আরো পড়াবো, আরো ডিপে যাব, বাট এই ভিডিওতে যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও, সো এই ভিডিওতে আমি আপাতত ফ্লোগুলো হচ্ছে যে ফ্লুইড এজ এ কন্টেনার কি কি আছে, যেহেতু বইগুলাতে লিখে রাখছে, আমি এখন জাস্ট পড়াইতে যাইতেছি যে জিনিসগুলো জাস্ট বুঝছো আর কি, আর কিছু না। আচ্ছা, এবার আসি নুটসেন ফ্রি মলিকিউল, নুটসেন ফ্রি মলিকুলার ফ্লো। 2 নাম্বার, নুটসেন ফ্রি মলিকুলার ফ্লো। এই ক্ষেত্রে নুটসেন নাম্বার একের চেয়ে খুব বেশি। এই ফ্লোগুলোকে আমরা বলি নুটসেন ফ্রি মলিকুলার ফ্লো। দেখো এরকম এরকম থাকে, তাদের মধ্যে ফ্লোটা হচ্ছে যে এরকম থাকে আর কি। সো হোয়াট এভার, একটা ফ্লো থাকবে এরকম। তো এইসব জায়গায় আমার হচ্ছে যে ইন্টারমলিকুলার
কলিশনগুলো নেগলিজিবল থাকে, collisions are negligible, দেন আমার গ্যাস মলিকুলস গুলো হচ্ছে স্ট্রেট লাইন থাকে, এই যে একটা স্ট্রেট লাইনের মধ্যে হচ্ছে যে পাস করে, এরকম স্ট্রেট লাইনের মধ্যে থাকে। গ্যাস মলিকুলস ট্রাভেল ইন স্ট্রেট লাইনস, এই আর কি, আর কিছু না। আর এই ক্ষেত্রে সারফেস ইন্টারাকশন খুব বেশি হয়, সারফেস ইন্টারাকশন খুব ডমিনেট করে। কারণ কি দেখো, এই যে একটা সারফেস, একটা সারফেসের মধ্যে খুব ডমিনেট করতেছে জিনিসগুলো আর কি। আচ্ছা, তারপরে আরো দুই ধরনের ফ্লো আছে, সেটা হচ্ছে যে অরফিস ফ্লো অ্যান্ড স্পেকুলার ফ্লো। তো অরফিস ফ্লো জিনিসটা কি আর স্পেকুলার ফ্লো জিনিসটা কি? একটা অরফিস, তোমরা অরফিস মিটার দেখছো? আই থিঙ্ক দেখার কথা। তো অরফিস মিটারের জিনিসগুলো হচ্ছে যে অরফিস থেকে যখন গ্যাস মলিকুলগুলো বের হয় তখন হচ্ছে যে গ্যাস মলিকুলস মানে এগুলা অরফিসের মধ্যে আটকাই থাকে উইদাউট এনি ইন্টারমলিকুলার কলিশন। তো তো এই কলিশন গুলা হচ্ছে যে এই ফ্লো গুলাকে ধরা হয় যে অরফিস ফ্লো। অরফিস ফ্লো গুলা হচ্ছে যে গ্যাস মলিকুলস escape through an orifice without frequent intermolecular collision. আর স্পেকুলার ফ্লো হচ্ছে একটা লং পাইপের ক্ষেত্রে, দেখো স্পেকুলার ফ্লো আমি যদি আঁকি, স্পেকুলার হচ্ছে আমার একটা লং পাইপ আছে, সরি, একটা লং পাইপের আছে এরকম, তার মধ্যে ফ্লো গুলো হচ্ছে যে একটা নর্মাল, নর্মালি হচ্ছে যে তার মধ্যে ফ্লো গুলো এরকম থাকে। ধর লং পাইপের ক্ষেত্রে যদি চিন্তা করো, জিনিসগুলো হচ্ছে যে একটা স্মুথ লং পাইপের ক্ষেত্রে যা হয় আর কি, একটা ট্রেন্ড মেনটেন করে আর কি, সামহাউ এরকম একটা ট্রেন্ড মেনটেন করে, এরকম একটা ট্রেন্ড মেনটেন করে। সো দ্যাটস হাউ হচ্ছে যে স্পেকুলার ফ্লো জিনিসটা থাকে। স্পেকুলার ফ্লো আরও প্রিসাইজলি যদি বলি, তার মধ্যে কোনো ইলাস্টিক মিডিয়াম থাকবে না, সে হচ্ছে যে ইজিলি মানে ফ্লো করতে পারবে, একটা ট্রেন্ড মেনটেন করে আর কি। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ইটস ওয়ার্কস। মানে তুমি যদি দেখো, মানে সোজা বাংলায় কথা, একটা জিগজাগ প্যাটার্ন থাকবে, এই জিনিসটা ভুলে গিয়ে মনে পড়তেছিল না, জিগজাগ প্যাটার্ন, জিগজাগ প্যাটার্ন থাকবে স্পেকুলার ফ্লোতে। ওকে, সো এই জিনিসগুলো আরো বেশি গেজানোর কিছু নাই, আমি জাস্ট হচ্ছে যে আর তিনটা ক্রাইটেরিয়া লেখা দিই, তো দেখি হচ্ছে যে কি হয়। আমার লুটসের নাম্বার যদি আমি আবার একটু রিকল করি, মানে 0.01 অর্থাৎ খুব ছোট হয়, তাহলে কন্টিনিউয়াস মিডিয়াম, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস, ডিস্ট্রিবিউশন অফ মাস। আর আমার যদি 0.01 থেকে 10-এর ভিতরে হয়, এটার আরেকটা নাম হচ্ছে স্লিপ ফ্লো, স্লিপ ফ্লো, যেটা হচ্ছে দেখলাম। আর যদি 10-এর বাইরে যায়, 10-এর বাইরে যায়
সেটা হচ্ছে ফ্রি মলিকুলার ফ্লো। তো এগুলো নিয়ে আরো ডিটেলস পড়ানো যায়, সো দরকার নাই, আপাতত এতটুকুই জানো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। টপিকটা হচ্ছে যে ফ্লুইড অ্যাজ এ কন্টিনাম, ফ্লুইড নুটসের নাম্বার কি? নুটসের নাম্বার হচ্ছে যে ইজ দ্য রেশিও অফ ফ্রি মিন ফ্রি পাথ ডিভাইডেড বাই রেশিও টু দ্য ক্যারেক্টারিস্টিক লেন্থ, সরি, রেশিও অফ মিন ফ্রি পাথ টু ক্যারেক্টারিস্টিক লেন্থ। ওকে, আর এই ফ্লুইড কন্টিনিউম তখনই হবে যখন হচ্ছে যে নুটসের নাম্বার জিরো অ্যাপ্রোচিং টু বি জিরো। ওকে, সো দ্যাটস হাউ হবে।